নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আপনারা জানেন যে আমাদের এই সময় অনুষ্ঠান এখন ৮টার পরিবর্তে রাত ৯টায়। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হতে পারে যে এই আজকের বিষয়টির সঙ্গে আপনি রিলেট করতে পারছেন না, কিন্তু আপনাদের সতর্কতা, আপনাদের সহযোগিতা, এই সব কিছু আমাদের বাংলাকে আরো বেশি নিরাপদ করে তুলতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত ৪৮ ঘন্টা ৭২ ঘন্টা ধরে এই বাংলার বুকে নিঃশব্দে একটি অপারেশন চলছে। সেই অপারেশনটি কি জানেন? রাজ্য পুলিশের অপারেশন। বিশেষ করে শিয়ালদার বৈঠকখানা অঞ্চলে যেদিন বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছিল, পাচার করার সময় হাতে নাতে পাচারকারীদের গ্রেফতার করা হয়, ৯০ রাউন্ড গুলি এবং ৫টি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়েছিল। তার মধ্যে কিছু হ্যান্ডমেড মেশিন গানও পাওয়া গিয়েছিল, 9mm পিস্তল। তারপর থেকে বিহার যোগ আরো বেশি করে সামনে আসে। বিহারের মুঙ্গেরের নাম তো আপনারা আকছারি শুনেছেন। এবং এই ঘটনার পর আমরা দেখি যে কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে একাধিক জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। এবং তার কিছুদিনের মধ্যেই কসবায় তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে যেভাবে কার্যত পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে হত্যা করার চক্রান্ত করা হয়, এবং তাতেও যেভাবে বিহারের নাম উঠে আসে, তাতে নড়ে চড়ে বসেন রাজ্যের শাসক দল তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত রাগ ঢাক না রেখেই আজ বলেই দিলেন যে এবার এনাফ ইজ এনাফ, পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। পুলিশকে একাংশকে কাঠগড়ায় তুলেছেন। যদিও ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং একে একে একাধিক তৃণমূলের নেতারা সরব হয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে। আমরা গতকাল অনুষ্ঠানও করেছি যে পুলিশের ভূমিকা যদি প্রশ্নচিহ্নের মুখে গিয়ে পড়ে, পুলিশকে যদি শাসক দলই বিশ্বাস করতে না পারে, তাহলে যে দুটো প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে যে পুলিশের যে সৎ অফিসাররা রয়েছেন, যে কর্মঠ অফিসাররা রয়েছেন, তাদের মনোবলে আঘাত লাগবে কিনা। অন্যদিকে সাধারণ মানুষের ভয় কি আরো বাড়বে? পুলিশের প্রতি ভরসা কি কমে যাবে? কিন্তু এই প্রশ্ন যখন আমরা তুলছি, তখন এটাও দেখা যাচ্ছে যে গত ২৪ ঘন্টা ধরে বা তারও বেশি সময় ধরে বাংলার বুকে নিঃশব্দে অপারেশন করে রাজ্য পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় হানা দিয়ে শুনলে অবাক হয়ে যাবেন যে প্রায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে, সেখানে ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং ৭৪টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলো তো উদ্ধারের সংখ্যা, না জানি এর পেছনে আরো কত আছে। চলুন আমরা এ নিয়ে আজকে আলোচনা করব আগামী ১ ঘন্টা। আপনারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, কিন্তু শুরুতেই আপনাদেরকে প্রতিবেদন দেখাবো। ভাটপাড়া থেকে কসবা সব জায়গাতেই বেআইনি অস্ত্রের রমরমা জানিয়ে বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশ্ন উঠেছে পুলিশের সক্রিয় ভূমিকা নিয়েও। কলকাতার মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অস্ত্র উদ্ধারে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। সরব সৌগত রায়, বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়ও। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে? পুলিশকে একটু তৎপর হওয়া দরকার, এটুকু আমি বুঝতে পারছি যে পুলিশের একটু তৎপর হওয়ার দরকার। তৎপরতার অভাব একটু অনেকেই বলেছেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি আরেকটু বেশি ওদের কনসিয়াস হওয়া দরকার। একটা লোক বাইরে থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকছে, ঠিক নয় ব্যাপারটা। ঠিকই ইন্টেলিজেন্সের কথা বলেছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে যাকে জানাবার তাকেই জানাবো। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। ঘরে বাইরে সমালোচনার মুখে গত ৪৮ ঘন্টায় গোটা রাজ্যে বিশেষ অভিযান চালিয়ে বিপুল বেআইনি অস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশ। তল্লাশি চলে বিভিন্ন জেলা ও বিভিন্ন পুলিশ কমিশনারেট এলাকায়। অস্ত্র উদ্ধারে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা।
বারুইপুর পুলিশ জেলায় 6টি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় 4টি। মোট 10টি জায়গায় হানা দিয়ে পুলিশ 10টি অস্ত্র উদ্ধার করে, বেশিরভাগই পাইপ গান। বসিরহাট পুলিশ জেলায় 4টি জায়গা, বনগাঁ পুলিশ জেলার 3টি জায়গা। ব্যারাকপুর কমিশনারেটের 4টি জায়গায় তল্লাশিতে উদ্ধার হয় অস্ত্র। এছাড়াও হাওড়া কমিশনারেট, হাওড়া জেলা, রানাঘাট পুলিশ জেলা, হুগলি, চন্দননগর পুলিশ কমিশনারেট, পূর্ব বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, মালদা, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহারেও প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে বেশ কিছু অস্ত্রের কারবারি। রাজ্যের গোয়েন্দাদের দাবি, বেশিরভাগ অস্ত্র এসেছিল বিহার ও ঝাড়খণ্ড থেকে, কিন্তু কোন পথে দুষ্কৃতীরা ওই অস্ত্র আনছে তা জানার চেষ্টা চলছে। 78টি বেআইনি অস্ত্র, 73 রাউন্ড কার্তুজ, 40 জন দুষ্কৃতী গ্রেপ্তার, উদ্ধার 32 কেজি গাঁজা, 97 কেজি আফিম। সপ্তাহখানেক আগে কলকাতা পুলিশের এসটিএফ বিহারে বেআইনি কারখানায় হানা দিয়ে প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল। কিন্তু কোন পথে রাজ্যে ঢুকছে অস্ত্র? মূলত অস্ত্রের জন্য ব্যবহার করা হয় উত্তরের জেলাগুলি, জেলার কালিয়াগঞ্জ ও হেমতাবাদ থানাবাদে। রায়গঞ্জ, ইটাহার, করণদিঘি, ডালখোলা, চাকুলিয়া, গোয়ালপুকুর, ইসলামপুর ও চোপড়া থানায় বিভিন্ন এলাকায় বাংলা বিহার সীমানা আছে। বাংলা বিহার সীমানায় 2018 সালে পুলিশের তরফে সিসি ক্যামেরা লাগিয়ে নজরদারি শুরু করা হয়। দুষ্কৃতীরা এইসব করিডোর বদলে অন্য পথ দিয়ে জেলায় বেআইনি অস্ত্র ঢোকাচ্ছে বলেই অনুমান গোয়েন্দাদের। বিহার থেকে রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমায় যাতায়াতকারী বিভিন্ন ট্রেনে করে দুষ্কৃতীরা বেআইনি অস্ত্র পাচার করছে। ডালখোলার পূর্ণিয়া মোড় ও বিহারের কিষানগঞ্জ এলাকায় জাতীয় সড়কে বাস, ট্রেকার, অটো ও পণ্যবাহী গাড়িতে অস্ত্র ঢোকাচ্ছে পাচারকারীরা। এছাড়াও মালদার বিভিন্ন এলাকায় অস্ত্রের করিডোর বলে পরিচিত গোয়েন্দাদের কাছে। এছাড়াও বনগাঁ, দক্ষিণ 24 পরগনা, শিলিগুড়ি, আলিপুর দুয়ার দিয়েও অস্ত্র পাচারে নজর পুলিশের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে যারা আলোচনায় রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক আইনজীবী মোহাম্মদ শাহিন। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী এবং বিজেপি মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ। প্রসেনজিৎ, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী এবং সিপিএম নেতা অতনু চ্যাটার্জি। আপনাকে স্বাগত। এবং রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার, প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রত্যেককে স্বাগত জানিয়ে আমার অনুষ্ঠান আজকে শুরু করছি। দেখুন, আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই, পুলিশকে দোষারোপ করা আমাদের কাজ নয়, পুলিশকে ডাইরেকশন দেওয়াও আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য নয়, রাজনৈতিক মতাদর্শ তৈরি করে পুলিশের ওপর চাপ তৈরি করাও আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু কেন তাহলে আগামী 1 ঘন্টা আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব? রাজ্যের শাসক নেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি পুলিশের একাংশকে যখন কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তখন এটা সত্যি কনসার্ন জায়গায় পৌঁছে যাচ্ছে যে পুলিশ যদি তার কাজ সঠিকভাবে না করতে পারে একাংশ, তাহলে সেফটি সিকিউরিটি কার দায়িত্ব? আমার বাড়ির মেয়েটি বাড়ির বাইরে বেরোনোর পর কয়লা পাচার আটকানো, গরু পাচার আটকানো, রাজ্যের আইন শৃঙ্খলা, অস্ত্র রক্ষা, এগুলো কার দায়িত্ব? আমরা এই উত্তরটা আগামী 1 ঘন্টা খোঁজার চেষ্টা করব। আমরা এই প্রশ্নগুলো নিয়েই রাজনৈতিক নেতাদের কাছে যাব। আমার প্রথম প্রশ্ন থাকবে মোহাম্মদ শাহিনের কাছে। শাহিন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পদাধিকার বলে পুলিশ মন্ত্রীও, তিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে, সমস্ত পুলিশ রিলেটেড ম্যাটার মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে। আজকে পুলিশ যদি প্রপারলি কাজ না করে, এই দায় কার? দেখো, বারবারই বলছি, এই যে বেশ কিছুদিন ধরে এই যে অস্ত্র উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় সুশান্ত ঘোষকে আক্রমণের বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে, তো সেইগুলো নিয়ে পুলিশের একটা ভূমিকা থেকেই থাকছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু সচেষ্ট হয়ে বলেছেন যে এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। সেটা আজকে থেকে না, প্রায় 1 বছর আগে থেকে। এবং বিভিন্ন নবান্ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি সরকারি অনুষ্ঠানে তিনি এই প্রেস মিট করে তিনি এগুলো বলে চলেছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছু জায়গায় এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এবং সেগুলোর জন্য অবশ্যই এই 1 শ্রেণীর পুলিশ যারা এই সমস্ত গুন্ডা, ক্রিমিনাল, এদের দেয়, অবশ্যই তাদের দায়িত্ব থেকে যায়। এবং সেই জন্যই আজকে তো প্রশ্নচিহ্ন লাগছেই। এবং মুখ্যমন্ত্রীর মানে সদিচ্ছা থাকা সত্ত্বেও তার টিমের কিছু অংশের এই ভুলভাল
নীতির জন্য কিংবা তাদের অপদার্থতার জন্যই তো আজকে এই প্রশ্নগুলো উঠে আসছে। ঠিক। এবং তুমি দেখো এইগুলো যদি দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে হয় বিহার না হয় ইউপি কানেকশন। তো এই স্টেট বর্ডারগুলোকে আরও মানে সিল করা কিংবা তাদের ওখানে আরও ইয়ে বাড়া সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা কিন্তু তার মানে শাহিন, করলে তুমিও ভালো। এক কথায় রাজ্যের মুখ্যমন্ত্রী সুরেই বলতে চাইছো যে পুলিশের একাংশ তারা প্রপারলি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং তার সুযোগে এগুলো বাড়ছে। আমার দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে থাকবে, যদি তোমরা বুঝতে পারছো, আমরা বুঝতে পারছি, সাধারণ মানুষ বুঝতে পারছেন, মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন, তাহলে এখানে অ্যাকশন নেওয়ার দায়িত্ব কার? এখানে পুলিশ কাজ করছে না এটা জনমানুষের সামনে বলে আদতে লাভ হবে, নাকি যারা কাজ করছে না তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, এবং যেখানে যে পুলিশ অফিসাররা এগুলো করছেন না সেখানে অল্টারনেটিভ ব্যবস্থা করা, গোয়েন্দা ডিপার্টমেন্টকে পাল্টে দেওয়া, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন, সেটার দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই। দেখো সৈকত, একটা সরকার চালাতে গেলে তো সবাইকে নিয়ে চলতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো তুমি বলে বদলির কাজ, এবং তোমার এটাই যেটা প্রতিবেদনটাই দেখছিলাম যে এইসব ঘটনা ঘটার পর 40 জন গ্রেপ্তার আর 70খানা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তো পুলিশ তো কাজ করছে, এবং তাদের যারা কাজ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরে এক মিনিট, যারা কাজ করছে না দেখো মমতা বন্দ্যোপাধ্যায় গার্জেন তো বলার পর তো দেখো আমরা ছেলেরা তো অনেক সময় কি হয় গার্ড হেলা দিই, যখন আমাদের গার্জেন একটু বকাবকি করে তারপরে আবার হয়, আবার ধরো সব এটা তো কোনো শিশুর কাজ নয়, পুলিশ একটা প্রফেশনাল ফোর্স, পুলিশকে কেন বলে দিতে হবে যে তাকে কি করতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ পুলিশকে ঘুম থেকে জাগানো নয়। তোমাকে আবার বলছি, পুলিশের একটা অংশ এখনো প্রফেশনাল ফোর্স, পুলিশ ফোর্স। দেখো পুলিশের তুমি দেখো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয় কলকাতা পুলিশকে। দেখো তুমি পুলিশের একটা অংশ এখনো এই সমস্ত যারা ক্রিমিনাল রয়েছে কিংবা এতে মদতদাতা আছে তাদেরকে কিন্তু চিহ্নিত করে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হচ্ছে, কেউ পানিশমেন্ট ট্রান্সফার হচ্ছে। কিছুদিন আগেই দেখবে তুমি লিস্ট বেরিয়েছে, হ্যাঁ। তো এই এবং বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের রুটিন বদলি চলছে যারা কাজ করতে পারছে না। তো দেখো সবকিছুতেও একটা ঘটনা ঘটে, তবে তোমাকে এইটুকুই বলতে পারি যদি এই সমস্তগুলো ঘটনা পরে এত মানে গেল রব করার কিছু নেই, মানে এখনো মানে পশ্চিমবাংলার অবস্থা অত বাজে হয়ে যায়নি যে মানে গেল রবটা করা যারা বিরোধী দলগুলো করছে তাদের আশা করি ঠিক নয়। এবং যারা প্রশ্ন তুলছে তাদের রাজ্যে তাদের কি হচ্ছে, তারা যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে তাদের সঙ্গে যদি তুলনা করে পশ্চিমবঙ্গের অনেক বেটার জায়গা আছে, সেই তুমি এনসিআরবি রিপোর্ট বলো আর যে রিপোর্টই বলো। বেশ, আমি অতনুর কাছে একটু যেতে চাইবো। অতনু, গেল রব তোমরা তুলছো, কার্যত এমন পরিস্থিতি দেখে মনে হচ্ছে গোটা রাজ্য জুড়ে জঙ্গি সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছে এবং সব গেল অবস্থা, গোটা পুলিশ স্কুল ঘুমিয়ে পড়েছে, এমন তো নয়। এটা ঠিক যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন পুলিশের ইনঅ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন তোলেন, আমি অন্যদের কথা বাদই দিলাম, তখন আমার মনে প্রশ্ন জাগে যে আমার নিরাপত্তাটা সুরক্ষিত আছে তো? আমি তো রাস্তায় চলছি, আমি তো কত ঘটনার প্রতিবাদ করেছি, আমি সুরক্ষিত তো? আজকে শাসক দলের নেতারা যাদের পুলিশ ফোর্স নিরাপত্তা কত কিছু আছে, তাদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দিয়ে চলে যাচ্ছে। আমি সাধারণ মানুষ, আমার কোনো পাইলট কার নেই, আমার কোনো পুলিশি নিরাপত্তা নেই, আমার নিরাপত্তা কে দেবে? মুখ্যমন্ত্রী বলছেন সব পুলিশ ভালোভাবে কাজ করছে না, রাজ্যের একাধিক মন্ত্রী বলছেন ভালোভাবে কাজ করছে না। দেখুন, এই রাজ্যে এই সময় একমাত্র নিরাপদ যদি কেউ থাকেন তিনি একজনই, আর কেউ এই রাজ্যে কেউ মানে তার দলের নেতা থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে আমি আপনি তো সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা তো দূর চাই। দলীয় নেতারা বলছেন যে পুলিশ ঠিকমতো কাজ করছে না। দেখুন, একটা পুলিশ ফোর্স কাজ করছে না, তাহলে যদি একটা ফোর্স কাজ না করে, শাহিনও বলার সময় বললো টিমের কিছু অপদার্থতা আছে, তো আমরা তো ছোটোবেলা থেকে শুনেছি ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম, এক্ষেত্রে হার হবে। তাহলে যদি গোটা টিমটার মধ্যে যদি এরকম অসামঞ্জস্য থাকে তাহলে বলতে হবে যে টিমের সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনকেও তো দোষ দিতে হবে। মানে একটা পুলিশ ফোর্স কাজ করছে না আর পুলিশ মন্ত্রী দারুণ কাজ করছে না তো হতে পারে না। তার মানে মন্ত্রী হয় চালাতে পারছেন না, বা হয় পুলিশ মন্ত্রীর কথা শুনছেন না। দুক্ষেত্রেই পুলিশ মন্ত্রক বা স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। যেমন ধরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন উনি কিছু জানতেই পারেন, হ্যাঁ, আবার একাধিক ঘটনার ক্ষেত্রে দুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন উনি জানতেন না। এবার এই ক্ষেত্রেও বলছেন পুলিশ মন্ত্রী হয়ে তিনি বলছেন সব পুলিশ মানে কিছু করাপ্ট পুলিশও রয়েছে। তো তৃণমূল নেতারা যাদের আপনি দেখালেন, এই সৌগত বাবু, ফিরাদ বাবু, এরা একটা কাজ করতে পারেন, এরা নিজেদের যে মোরাল ওয়েকিং কল এসছে ওনাদের মনের ভিতর থেকে সেটা মেনে নৈতিকভাবে এই সরকারের বিরুদ্ধে গিয়ে আগে বলুন, তারপরে ওনাদের কথাবার্তা আমার মনে হয় মান্যতা দেওয়া যেতে পারে। আপনি বলার সময় বলেন মুখ্যমন্ত্রী জানতেন না, বলেছেন উনি বিভিন্ন ক্ষেত্রে।
আমি একটু পিছনে নিয়ে যাই, আপনাদের আর্কাইভ, স্ট্রং আর্কাইভ ঘাটলে পাবেন। 2016 সালের বিধানসভা নির্বাচন, মুখ্যমন্ত্রী খুব সম্ভবত বেহালার সভায় দাঁড়িয়ে বললেন যে এই যে নারদায় ববি টাকা নিয়েছে, এটা তো আমি, এরা যে টাকা নিয়েছে আমি তো জানতাম না, জানলে এদেরকে টিকিট দিতাম না। 2016 সালে এরা টিকিট পেলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, তারপরে কলকাতা কর্পোরেশনে কাউন্সিলরের টিকিট পেলো, জিতলো, মেয়র হলো। মানে উনি যেটা জানলেন সেটা ভুল হলেও কার্যক্ষেত্রে তার করার ক্ষেত্রে দেখা যায় সম্পূর্ণ একটা অন্য জিনিস হয়েছে। কাজে ওনার জানা না জানা ইত্যাদি খুব একটা এখানে ব্যাপার না। দেখুন সৈকত, একটা জিনিস আপনাকে খুব পরিষ্কার, মুখ্যমন্ত্রী বিং আ পুলিশ মন্ত্রী অলসো, এখন খুব স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী পুলিশের মনোবল বাড়ানোর জন্য কাজ করেন, না যে কোনো সরকার, যে রাজ্যে যে দলেরই সরকার চাক, সে চাইবে নিজের ফোর্সের মনোবল অটুট থাকুক, আত্মবিশ্বাস অটুট থাকুক। কিন্তু আত্মবিশ্বাস অটুট থাকা, ফোর্সের মনোবল বাড়ানো আর ফোর্স নির্ভর সরকার চালানো, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। আমি তোমাকে একটু 1 বছর আর একটু পিছিয়ে নিয়ে যাই, 1-2 বছর পিছিয়ে নিয়ে যাই। 108খানা কর্পোরেশনের ভোট হলো, মিউনিসিপ্যাল কর্পোরেশনের 106খানাতে তৃণমূল কংগ্রেস জিতলো। ভালো মেরে হই হই করে তৃণমূল কংগ্রেস জিতলো 106খানাতে। একটা হলো ঝালদা পুরসভা, যেটা কংগ্রেস জিতলো, যেটাকে দখল করার জন্য তপন কান্দুকে খুন করা হলো। আর আরেকটা পুরসভা, নাম হচ্ছে নদিয়ার তাহেরপুর, যেটা বামেরা, মানে আমরা জিতলাম। সাধারণত আমরা কি দেখি, যে কোনো দল যদি নির্বাচনী বিপর্যয় হয় তার কাটাছেঁড়া বিশ্লেষণ করে এইভাবে, দলীয় কোন কর্মী বা নেতার তরফ থেকে কতটা বিচ্যুতি হয়েছে, যে জন্য জনগণের সমর্থন পাওয়া গেল না। তাহেরপুরের ক্ষেত্রে আমরা দেখলাম দুপুর 12টা-1টার মধ্যে রেজাল্ট বেরোলো, তৃণমূল হেরেছে, সিপিএম জিতেছে, বামেরা জিতেছে। বিকেলের মধ্যে তাহেরপুর থানার ওসি বদল হয়ে গেল। তৃণমূলের কোনো নেতাকর্মী কোনো রকম নির্দেশ আসার আগে, সবার আগে তাহেরপুর থানার ওসিকে বদল করা হলো, কারণ প্রকারান্তরেই তাহেরপুর থানার ওসির উপরে দায়িত্ব ছিল এই নির্বাচনে বিরোধীদেরকে বিরোধী শূন্য করে তৃণমূলকে যে তার একচ্ছত্র জায়গা করে দেওয়ার, যেটা উনি করতে না পারার জন্য 2 ঘন্টার মধ্যে, রেজাল্ট বেরোনোর 2 ঘন্টার মধ্যে তাহেরপুর থানার ওসিকে বদলি করে দেওয়া হলো। একটা গোটা দল তার প্রশাসন পুরোপুরি ফোর্স নির্ভর, পুলিশ নির্ভর হয়ে চলছে। আমরা প্যান্ডি খাই না সৈকত, সকালবেলা ওটা প্যান্ডি খেয়ে নিই অ্যান্টাসিডের জন্য। এখন তৃণমূল হচ্ছে এই বাংলার সব থেকে বড় অ্যাসিডিটি, আর পুলিশ হচ্ছে সেই অ্যান্টাসিড যা রক্ষা করে চলেছে। আমি একটু দেখাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বলতে গিয়ে পুলিশ সম্পর্কে তার কি কি মন্তব্য, দেখুন একসঙ্গে 2টি বক্তব্য আপনাদেরকে দেখাবো। সকাল দুপুর সন্ধে নয় যে রাত্রিবেলা করলাম দিনে করলাম না, তা নয়। রেলেও নাকা চেকিং হওয়ার দরকার আছে। রেলের মধ্যে থেকে অনেক আর্মস আসছে। আমরা 17-18টা আর্মস ফ্যাক্টরি অলরেডি খুঁজে বের করেছি বিহারের ওদিক থেকে, যেখান থেকে আর্মস আসছে। জিএমদের ডেকে দরকার হলো তুমি একবার বলো, চিফ সেক্রেটারিকে আমি বলবো ডিজিকে সাথে নিয়ে, ওখানে জিআরপি এবং আরপিএফ কে বলবে চেক করতে। আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। প্লেন আমাদের হাতে নেই, ট্রেন আমাদের হাতে নেই, কিন্তু তাদের অনেক ভাইটাল রোল আছে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। বিজেপি মুখপাত্র আইনজীবী প্রসেনজিৎ ঘোষের কাছে যাব। প্রসেনজিৎ, আপনার কি আর কিছু বলার আছে? মুখ্যমন্ত্রী যা বলার বললেন। দেখুন, কার্যত আমি হাসি চেপে রাখতে পারছি না। এই
প্রতিবেদন শোনবার পরে। এই জন্য সেই ছেলেবেলাকার চোর পুলিশ খেলা চলছে, চোর চোর পুলিশ পুলিশ। আজকে দৈনিক সংবাদ মাধ্যমে বেরোচ্ছে যে 9mm পিস্তল এই রাজ্যে 50 থেকে 60,000 টাকা দাম চলছে, 25 থেকে 30,000 7mm এর দাম চলছে। আমরা ভুলে যাইনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেদন দেখালেন, আমরা ভুলে যাইনি শওকত মোল্লাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, কি বলেছিল, তুই থাম, তোর কথা শুনবো না, তুই তো বোম্বা দিস। আমরা পরবর্তীকালে কি দেখেছি, উনি যাকে যত বেশি সতর্ক করবেন আগামী দিনে তার তত বেশি পদোন্নতি হবে। আমরা ভুলে যাইনি কদিন আগে ভরা সভায় উনি বলেছিলেন দমকল মন্ত্রীকে তিরস্কৃত করেছিলেন বেআইনি দখলদারি এবং তা থেকে টাকা তোলার কথা। তারপরে কি হলো, মন্ত্রিসভা থেকে বাদ গেছেন না বিধাননগর এলাকায় কোনো কিছু দেখা গেছে, দেখা যায়নি। কিন্তু আমরা সকলেই জানি যে উনি এরকম কথা বলবেন সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য। অপরাধীরা আগ্নেয়াস্ত্র নিয়ে পঞ্চায়েত নির্বাচন করছে তৃণমূলের হয়ে, আর পুলিশ চেষ্টা করছে নির্বাচনটা তৃণমূলের পক্ষে করানোর। অপরাধী ও পুলিশ দুজনেই একসঙ্গে তৃণমূলের হয়ে নির্বাচন করছে। তাহলে অপরাধীরা কেন পুলিশকে ভয় পাবে, আর পুলিশই বা কেন ওই অপরাধীদের গ্রেপ্তার করবে? হয় কখনো? আজকে ফেরিওয়ালার হাত থেকে পিস্তল পাওয়া যাচ্ছে, ফায়ার আর্মস তৈরির কারখানা বিগত কয়েক বছরে এই রাজ্যে গড়ে উঠছে তো একে একে। যে আপনার নারায়ণপুর রাজার নিউ টাউনে, সেখানে গাঁতি অঞ্চলে মুন্না বলে একজন দাগি আসামির নেতৃত্বে কারখানা গড়ে উঠেছিল। সেই মুন্নাকে আমরা দেখেছি কি তৃণমূলের হয়ে নির্বাচনটা করাতে বিগত দিনে। আমি নিউ টাউনের ছেলে, আমি জানি। শুধু তাই নয়, আমরা দেখেছি যে রাজ্যে শাসক দলেরই বিধায়ক, নদিয়ার বিধায়ক, শাসক দলের কাউন্সিলর, খড়গপুর থেকে শুরু করে আপনার ঝালদায় পরপর 2টো কাউন্সিলর খুন হলো, বা আপনার যারা সরকারি দলের নেতৃত্বে আছে তারা আক্রান্ত হচ্ছে। এত বোমা পিস্তল আসছে কোথা থেকে? কিংবা যদি আমরা বিগত কয়েক বছরের দিকে তাকাই, তাহলে কত শিশু ইতিমধ্যে বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে আহত এবং নিহত হয়েছে। তারপরে কোনো সরকারে পরিবর্তন এসছে না, পুলিশি কোনো পদক্ষেপ হয়েছে, বা চিরুনি তল্লাশি করে নির্দেশ দেওয়া হয়েছে? কোনোটাই দেওয়া হয়নি। কিন্তু আমার এখানে প্রসেনজিৎ, আমার এখানে একটা প্রশ্ন আছে, পাশাপাশি প্রশ্নটা না প্রসেনজিৎ, আমার এখানে একটা প্রশ্ন আছে। আপনি সবই বলছেন, মুখ্যমন্ত্রী নিজেও বললেন অনেক কথা, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, যে আপনারা তো রাজ্যের বিরোধী দল, অতনুরা রাজ্যের বিরোধী দল নয়, আপনারা তো রাজ্যের বিরোধী দল, আপনারা কি করছেন? আজকে যদি এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন হতো, তাহলে তার আন্দোলন কি হতো আমরা একটা অনুমান করতে পারি। আপনারা বিরোধী দল, আপনারা ইস্যু, আপনারা বাংলার মানুষের এই একেবারে কমন ইস্যুটা তুলছেন কোথায়? এই কারণেই আমাদের এই বাংলায় ভারতীয় জনতা পার্টির 19 সালের পর থেকে 268 জন মার্ডার হয়েছে, তৃণমূলের হাতে মার্ডার হয়েছে। আপনাদেরকে কার্যকর্তাদের হাজার হাজার মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে, অনেক শতাধিক কার্যকর্তা এখনো জেল খাটছে। এইরকম একটা পরিস্থিতি। তারপরে আমি যেটা বলছিলাম, আজকে দেখুন এই রাজ্যে যখন শিশু বলি হচ্ছে, এই রাজ্যে যখন মহিলারা ধর্ষিতা খুন হচ্ছে, নাবালিকারা খুন হচ্ছে, সেই সময় আমরা কি দেখছি, মহিলা এবং শিশু কমিশনের মাথায় যাকে বসানো হয়েছে সে 21শে জুলাইয়ের মঞ্চে গিয়ে দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে। তো সেখানে কিছু হবে? কিংবা আজকে আমি বলবো না যে এই রাজ্যের পুলিশ তার এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন তুলব না, কারণ এখানে একটা জায়গা পরিষ্কার হয়ে গেছে সাধারণ মানুষের কাছে, এই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ব্যর্থ না তার দপ্তর ব্যর্থ। এই প্রশ্নটা প্রত্যেকের মনে ঘুরে বেড়াচ্ছে। আমি সত্যজিৎদার কাছে পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে, কারণ সদিচ্ছাই নেই। আমি আসবো, আমি সত্যজিৎদার কাছে একটু যেতে চাইবো। পরে এত নাবালিকা রেপ মার্ডার হতো না। আমি একটু সত্যজিৎদার কাছে যাবো। সত্যজিৎদা, আজকে আমি জানি যে আপনার
সবচেয়ে কঠিন সময় উত্তরটা আমি আমি দিই। আমি আসবো দল, প্রসেনজিৎ আসবো, আমাদের হ্যাঁ। দল হ্যাঁ। আমাদের দল হ্যাঁ। প্রতিনিয়ত আন্দোলন করছে, প্রতিনিয়ত জেলা জেলা কোচবিহার থেকে শুরু করে জয়নগরে আমাদের সভাপতি গেছে। আর এটা তো রাজনীতিরই অংশ। তো প্রসেনজিৎ এটা তো রাজনীতিরই অংশ। আজকে আরে বেলডাঙ্গাতে মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএম এর হাতে মার খেয়েছেন, তার মাথায় অপারেশন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা রাজনীতিরই অংশ। সাম্প্রদায়িক উস্কানি কিন্তু দিয়ে কতবার দেওয়া হয়। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলডাঙ্গার সেটা ঘটনা করতে দেখেছি, সাম্প্রদায়িক একের পর এক উস্কানি আন্দোলনে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে দেখেছি। তাকে আটকানো হয়েছে, অনেকে গ্রেফতার এটাও করা বলেন, হয়েছে। অনেকে এটাও বলেন, অনেকে এটাও বলেন যে প্রধানমন্ত্রী বিজেপির দেয়। আন্দোলন মানে শুধু শুভেন্দু অধিকারীকে রাস্তায় দেখা যায়, বাকি নেতাদের নাকি দেখাই যায় না। না, আমি আসছি আলোচনায়। আমি একটু আমি একটু সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। শাহিন, আমি আসছি। শাহিন আসছি। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, এক মিনিট। সত্যজিৎ বাবু, আমি জানি আপনার আজকে বক্তব্য রাখা খুব কঠিন। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে তিনি কার্যত, আমি স্বীকার বলবো না, কয়েকটি ঘটনার উল্লেখ করে তিনি বলতে চাইছেন যে এক্ষেত্রে পুলিশের ইনঅ্যাক্টিভিটি রয়েছে। তৃণমূল এটাকে কার্যত কাউন্টার করে বলতে চাইছে যে তাদের বক্তব্য হচ্ছে এটাই হচ্ছে রাজ্য সরকার, যদি কোথাও ভুল থাকে সেটা সকলের সামনে বলে। কিন্তু এটা ভুল ধরার সময় তো নয়। যদি পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে, যদি দুষ্কৃতীরা রাজ্যে ঢুকে পড়ে, অস্ত্র পাচার হতে থাকে রাজ্যে, এখানে তো মানে সেই ইনোসেন্সের জায়গা নেই। এটা তো মারাত্মক ব্যাপার। ওই ইনোসেন্সের সুযোগ নিয়ে তো রাজ্যে অচলাবস্থা তৈরি হয়ে যেতে পারে। সৈকত, মারাত্মক কোনো ব্যবস্থা নেই। ব্যাপারটা হচ্ছে যে পুলিশ যেরকম আগে ছিল এখনও ঠিক একই রকম রয়েছে। পুলিশকে সদার্থকভাবে রাজনৈতিক সদিচ্ছা থাকতে গেলে সেই পুলিশ প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভভাবে কাজ করতে পারে। তার উত্তর হচ্ছে, তুমি নিজেই বললে যে প্রায় 40-50টা আর্মস দুদিনের মধ্যে রিকভারি হয়েছে, 97 রাউন্ড নিয়ার অ্যাবাউট 100টা আর্মস রিকভারি হয়েছে, এবং আর্মস অ্যান্ড অ্যামুনিশন 97 তুমি একটু আগে বললে। অর্থাৎ পুলিশ কে কাজ করতে বললে, কাজ করতে দিলে যে পুলিশ কাজ করতে পারে, সেইটা এটা দিয়ে দ্যাট অলসো গুড পয়েন্ট। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে বারবার বলা হচ্ছে না পুলিশ জানে, পুলিশের একাংশ একটা যেই বলছেন বলুক, কিন্তু ঘটনা হচ্ছে যদি কোনো পুলিশ অফিসার যদি কাজ না করে, কিংবা যদি কোনো পুলিশ অফিসার তার কোনো চোরদের সাথে মিলিত থাকে, তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। আইডেন্টিফাই করে তাদেরকে পানিশমেন্টের মধ্যে আনা উচিত, এবং তাদের সেই সব পুলিশ অফিসারকে বলা উচিত যে আপনি এই দুষ্কর্ম করেছেন, এবং সেই জন্য ডিসিপ্লিনারি প্রসিডিং জারি করা দরকার। মুশকিল হচ্ছে একটা ভাববাচ্চে কথা বলে তো ওটা হবে না, একাংশ, দুয়াংশ, তিনাংশ, ওরকম নয়। ঘটনা হচ্ছে না, আমাকে বলে দিই বলার পর প্রশ্ন নেই, এখন উত্তরটা শোনো। প্রথম কথা হচ্ছে যে যদি কোনো পুলিশ অফিসার ইনঅ্যাক্টিভ থাকে, কাজ না করে, কিংবা চোরদের সাথে সংযোগ থাকে, তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে। কারা আইডেন্টিফাই করবে? সিনিয়র অফিসার আইডেন্টিফাই করবে। তাদেরকে যথোপযুক্ত জায়গায় পোস্টিং করতে হবে, এবং তাদেরকে এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। যাদের 1% জন্য যদি পুলিশ অফিসারদের দুর্নাম হয়, পুলিশ ডিপার্টমেন্টের দুর্নাম হয়, সেই দুর্নাম থেকে মুক্ত করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর। আমি এক মিনিট প্লিজ। আমি সত্যজিৎ বাবু, আমি একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে আমি সত্যজিৎ বাবুর কাছে আগে আসবো, তারপর আমি আসবো অবশ্যই। আজকে একটাই টপিকে আলোচনা, ফলে অনেক সময় থাকবে আলোচনা করার। আমি একটা ছোট্ট শার্ট ব্রেকে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে আমি আবারও সত্যজিৎ বাবুর কাছে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আর বিরতির পর ফিরে এসে আমি সত্যজিৎ বাবুর কাছে যাব। সত্যজিৎ বাবু, আপনার প্রথম বক্তব্যটাই আপনি মন জয় করে নিলেন। আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, আপনি পুলিশকে যত কাছ থেকে দেখেছেন। আমরা কিন্তু পুলিশের সেই আতুর ঘরে ঢুকিনি, কিন্তু আমরা সাময়িকভাবে কিছু দেখে, মন্তব্যগুলো দেখে আমাদের মনে হচ্ছে যে পুলিশ বোধহয় কাজ করছে না। কিন্তু আপনি যেটা বললেন যে পুলিশ যদি ইনঅ্যাক্টিভ হতো, পুলিশ যদি কাজ না করতো, পুলিশ যদি ঘুমিয়ে থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর, রাজ্যের মন্ত্রী বলার পর 74টা আর্মস, 90টা অ্যামুনিশন, এত কার্তুজ, এত বন্দুক উদ্ধার হচ্ছে কি করে? তার মানে পুলিশ করতে পারে 2 থেকে 3 দিনের মধ্যে। হ্যাঁ, এবার দেখুন, এবার যেটা সেটা করতে পারি। বলো। প্রশ্নটা হচ্ছে, আপনি দীর্ঘদিন
পুলিশ কর্তা হিসেবে ছিলেন, কাছ থেকে প্রশাসনটাকে দেখেছেন। যখন আপনার কর্মজীবনে ছিলেন তখনও এই যে বললেন না চোরেদের সঙ্গে সম্পর্ক যাদের আছে আইডেন্টিফাই করার দরকার, তখনও ডাকমাস্টার বলে একটা প্রথা ছিল। আর আজকের ডেটেও ডাকমাস্টার বলে একটা প্রথা আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসবার আগে তুলে দেওয়ার কথা বলেছিলেন। এই ডাকমাস্টারদের কাজ কি? এক নম্বর প্রশ্ন। আপনি ব্যাখ্যা করবেন ডাকমাস্টাররা কি কাজ করেন, কেন থানায় ডাক হয়? দুই হচ্ছে যে এই যে আপনি বললেন যে এতগুলো আর্মস উদ্ধার হয়েছে, অবশ্যই পুলিশ উদ্ধার করেছে, কিন্তু আমি মনে করি এটা কি হিমশৈলর চূড়ামাত্র নয়। একটা জেলায় কেন, একটা বিধানসভা ওই সংখ্যক আর্মস আছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওইটা হচ্ছে। আপনি দক্ষিণ 24 পরগনা জেলায় যান বা উত্তর 24 পরগনা জেলায় হাজার হাজার আর্মস আছে। বেশ, 50-60টা দিয়ে সেটাকে তুলনা করা যায় না এফিসিয়েন্সির প্রশ্নে। আচ্ছা, উত্তরটা দিয়ে দিই। 1 নম্বর, প্রসেনজিৎ, এই যে ডাকবাবুর কথাটা বলছেন, এই সম্বন্ধে সত্যজিৎ ব্যানার্জির কোনো ধারণা নেই। কলকাতা পুলিশে আমি দীর্ঘ 40 বছর কাজ করেছি, 38 বছর রেগুলার সার্ভিস করেছি, 2-3 বছর এক্সটেনশনে ছিলাম, কিন্তু কোথাও আমি এই ডাকবাবুর প্রথা আমাদের কলকাতা পুলিশ কিংবা কোথাও আমি চোখে পড়েনি, দেখিওনি। এটা হচ্ছে 1 নম্বর উত্তর। শুনেছেন? না, শুনিনি। আমাদের এগুলো নেই কলকাতা পুলিশের মধ্যে। কলকাতা পুলিশের বেঙ্গল পুলিশ, আমি বেঙ্গল পুলিশে কাজ করি, বেঙ্গল পুলিশে কাজ করিনি। কলকাতা পুলিশে আমি এটা দেখিও নি, কোনোদিন শুনিও নি, এবং এরকম কোনো অভিজ্ঞতা আমার নেই। নাম্বার 1 উত্তর। নাম্বার 2 উত্তর হচ্ছে আপনি যেটা বলছেন হিমশৈলের চূড়ামাত্র হতে পারে। আমি এটা বলছি না যে হতে পারে না। অনেক আর্মস অ্যান্ড অ্যামুনিশন রিকভারি করতে হবে, অনেক আর্মস অ্যান্ড অ্যামুনিশনকে বাজেয়াপ্ত করতে হবে, কিন্তু করবে যারা, তাদেরকে যে দুটো উইং আছে, একটা যেই উইংটার কথা আপনারা কেউ আলোচনা করলেন না, সেটা হচ্ছে সিআইডি অ্যান্ড এসটিএফ। এই সিআইডি অ্যান্ড এসটিএফ, যেটা আজকে ম্যাডাম মুখ্যমন্ত্রী বলেছেন যে সিআইডিকে আদ্যপ্রান্ত আমি চেঞ্জ করবো, ইস্যু করবো, সিআইডির অনেক এফেক্টিভ অফিসারকে নিয়ে আসতে হবে এবং তাদেরকে অ্যাক্টিভ জায়গায় পোস্টিং করে তাদেরকে দিয়ে কাজ বার করতে, আউটপুট বার করতে। আপনি কি মনে করছেন যে এই কারণেই মুরলীধর শর্মার মতো সিনিয়র অফিসারকে চেঞ্জ করা হলো? না, এই ব্যাপারটায় আমার খুব একটা জানি না আমি কি ব্যাপারে বদলি হয়েছে, আর আমার সাথে অতটা চেনা জানাও নেই। আরেকটা কথা হচ্ছে যে একটা উইংয়ের কথা বলছি, সেই উইংটা এর পরের বার আপনারা আলোচনা করবেন নিশ্চয়ই। খুব ইম্পর্টেন্ট উইং আছে, ইকোনমিক্স অফেন্স উইং। এই ইকোনমিক অফেন্স উইং, সিআইডি, এসটিএফ, এই যে উইংগুলোকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে এবং অ্যাক্টিভ করার পরে এদের থেকে অ্যাকাউন্টেবিলিটি বার করতে হবে। অর্থাৎ আপনি সৈকত, আপনি এডিজি সিআইডি কিংবা এডিজি ইকোনমিক উইং, আপনি অফিসার ওয়াইজকে কাজ ভাগ করে দিতে হবে। আপনি এই 3টে কাজ করে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবেন, আপনি এটা করে আপনি এটা অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে। অর্থাৎ এই যে বলছে না কেউ ঘুরে ঘুরে বেড়াবে, কেউ কাজ করবে না, কেউ কাজ করবে, ওরকম নয়। তাদেরকে দিয়ে আউটপুট যদি বার করতে হবে, তাহলে তাদেরকে কাজ ভাগ করে দিয়ে তার অ্যাকাউন্টেবিলিটি 7 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে আনতে হবে। এই বড় বড় উইংয়ে যারা ভালো ভালো অফিসাররা বসে আছে, এই যে এসটিএফে যারা আছেন, খুব ভালো ভালো অফিসাররা রয়েছেন, ডিটেকটিভ ডিপার্টমেন্টে ভালো ভালো অফিসার রয়েছেন, খুব সুন্দর অফিসার, তারা খুব এফিশিয়েন্ট। তাদেরকে দিয়ে সুন্দরভাবে কাজ করাতে হবে। এবং আমার মনে হয় যদি এই দিনের শেষে আমি সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের বাসী, কলকাতাবাসী যদি কোনো অসুবিধায় পড়ে, তো সেই তো যেতে হবে তাকে পুলিশের কাছেই। রাত্রি 2টোর সময় পশ্চিমবঙ্গ সরকার বলতে এই পুলিশ ডিপার্টমেন্টকেই বোঝায়। ওখানে তখন অন্য কোনো ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তর খোলা থাকে না, কিংবা কাস্টমস খোলা থাকে না, কোথাও কিছু খোলা থাকে না। একমাত্র পশ্চিমবঙ্গ সরকার বলতে ওই পুলিশ ডিপার্টমেন্টকে বোঝায়। সুতরাং পুলিশ ডিপার্টমেন্টকে অনেক বেশি স্বচ্ছতা, ট্রান্সপারেন্সিভাবে কাজ করতে হবে। কারণ বুঝতে হবে একটা জিনিস, যে আমাদের কাছে, অর্থাৎ পুলিশ অফিসারদের কাছে অনেক লোকের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, ইচ্ছার, তারা চায় যে পুলিশ অফিসাররা এটা করুক, ওটা করবে। কিন্তু এই যে উইংগুলো, যেই নামগুলো বললাম আমি, সিআইডি, এসটিএফ এবং সত্যজিৎ, আপনার এই কথা শুনে না আমার একটা জিনিস মনে পড়ছে। আপনার এই বক্তব্যে আমি একটা পজিটিভ নোট পাচ্ছি। ধরুন আজকে রাতে কেউ একটা বিপদে পড়লেন এবং তার আগে আমাদের এই অনুষ্ঠানটা কেউ দেখলেন, দেখে বিরোধীদের বক্তব্য শুনে মনে হলো যে রাজ্যে পুলিশ ব্যবস্থাটাই উঠে গেছে এবং তিনি বিপদে পড়লেন, এবং তারপর আমরা দেখলাম যে তিনি থানায় গেলেন। থানা বলল যে না,
আজকে এনকেটিভি বাংলার অনুষ্ঠান দেখে মনে হলো গোটা রাজ্যে পুলিশ ব্যবস্থায় উঠে গেছে, আমরা ইনঅ্যাক্টিভ, আমরা আর কাজ করতে পারবো না। এটা সম্ভব কোনোদিন নয় তো। না, ফলে তাকে আমাদেরকে সুরক্ষা দিতেই হবে। এবার কোন থানা ইনঅ্যাক্টিভ, কোন অফিসার ইনঅ্যাক্টিভ, সেটা অবশ্যই নজরে আনতে হবে। আপনি যে সিনিয়রদের কথা বলছেন তাদেরকে, আমার মনে হয় এখানে অনেক বেশি রোল প্লে করবে সিনিয়র অফিসার। একটা লাইন শুধু বলি, এই যে পুলিশের যে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া, এই জিনিসটা আমাদের যে ওত নিয়ে যখন আমরা পুলিশ ট্রেনিং কলেজ থেকে বেরোচ্ছি, এই যে নাগরিক সুরক্ষা দেওয়া, এইটাকে ভুলে গেলে চলবে না। এখানে আপনি যা কিছুই করুন, আমাদের কিন্তু এটা, আমরা চাকরি করি না, আমরা সাধারণ জনগণের জন্য পরিষেবা দিই। এই মনোবৃত্তি নিয়ে কাজ করতে হবে, এই মনোবৃত্তিটা আনতে হবে অফিসারদের মনের মধ্যে। ডাইরেক্ট অফিসাররা যারা ট্রেনিং নিয়ে এসছেন তারা ওত নিয়ে কাজ করছেন। আরেকটা কথা বলি, যেটা একটা বলা দরকার, এটা আমি এর আগের দিনও আমি এই কথাটা বলেছি, আজকেও বলছি, এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে যেই অফেন্সটা করে, ধরুন মিস্টার এক্স ধরা পড়লো ছিনতাই কেসে, তাকে ছিনতাই কেসই দিতে হবে, তাকে লঘু ধারায় কেস দেওয়া চলবে না। একটা আসামি ধরা পড়লো ডাকাতি করে, সে ডাকাতি কেসই দিতে হবে, ডাকাতি থেকে লঘু ধারায় কেস নয়। কোনো জায়গায় যদি বোম ধরে বোমের সাথে ব্লাস্টে যদি মারা যায়, যে লঘু ধারায় কেস নয়, অ্যাকুরেট সেকশনে কেস দিতে হবে। অর্থাৎ সেকশন অফ লটাকে অ্যাকুরেট নাম্বার। আবার দ্বিতীয় কথা হচ্ছে অ্যাপ্রিহেন্স, যে অ্যারেস্টগুলোকে ইনস্ট্যান্ট অ্যারেস্ট, এবং তাদেরকে কোর্টে চালান করে দ্রুত যদি আমরা বিচারের মধ্যে আনতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু দৃষ্টান্তমূলক। সত্যজিৎ বাবু যে কথাটা বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই রাজ্যে এমন অনেক উদাহরণ রয়েছে যে বাজি বিস্ফোরণের আড়ালে দেখা যাচ্ছে সেখানে বোমা বিস্ফোরণের অভিযোগ করছেন বিরোধীরা, কিন্তু সেখানে এক্সপ্লোসিভ অ্যাক্টই দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে অভিযুক্তরা দিনের দিন জামিন পেয়ে যাচ্ছেন, এমন ঘটনাও রয়েছে, এই অভিযোগও রয়েছে রাজ্যের বুকে। আমি শাহিনের কাছে একটা বিষয় জানতে চাইবো। শাহিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে আমি শিরোধার্য করছি, আমি ধরে নিচ্ছি তিনি যা বলছেন ওটাই শেষ কথা। তিনি শুধুমাত্র পুলিশকে বলেননি, কিন্তু তিনি বলছেন তার দলের একাংশ এর মধ্যে জড়িত আছে এবং একাধিক সরকারি অফিসারদের বিরুদ্ধেও তার অভিযোগ। আমি বলছি বিগত এক মাসে এমন কোনো উদাহরণ অন্তত আমার কাছে নেই, তুমি চাইলে আমাকে ধরিয়ে দিতে পারো, যেখানে আমরা দেখেছি যে শাসক দলের নেতা গ্রেফতার হয়েছে আর্মস ডিলিং এর অভিযোগে, শাসক দলের কোনো নেতা গ্রেফতার হয়েছে কয়লা পাচারের অভিযোগে। নয় তো, তাহলে মুখ্যমন্ত্রীর কাছে এই তথ্য রয়েছে, নবান্নে বসে হাওড়া থেকে উনি জানতে পাচ্ছেন, কালীঘাটে বসে জানতে পাচ্ছেন, ওই জেলার পুলিশ অফিসার জানতে পাচ্ছেন না কোন জেলায় কোন নেতা কয়লা পাচার করছেন, কোন তৃণমূলের নেতা অস্ত্র পাচারের সুবিধা করে দিচ্ছেন। দেখো, এই যে তোমরা যেটা বলছো না, কোনো বড় ধরনের নেতারা তো আর কোনো এখানে প্রসেনজিৎ দা বড় নেতার কথা বলেওনি, অতনুদা বসে রয়েছে সিপিএম এর মুখপাত্র। দেখো, কোনো বড় নেতা যারা হয় তারা কোনোদিনই এই অস্ত্র পাচার, এই পাচারের সঙ্গে, মানে তারা হাতে করে অস্ত্র পাচার করবে না। এগুলো কারা করে? যে এই যে ক্যারিয়ারগুলো যারা অস্ত্র যে বয়, সেইগুলো আমরা তো কাজের সূত্রে জানি। সত্যজিৎ দা তো অনেক ভালো জানে, এখানে অতনু আছে ভালো জানে, প্রসেনজিৎ দাও ভালো জানে। তো প্রসেনজিৎ দা এত কিছু জানার পরেও যে কেন মানে মিথ্যা বলা এবং সাথে একে মানে মানুষকে মিসগাইড করছে, আমি জানি না। আমি যদি দেখি, তুমি বলো যে এই যে অস্ত্র যারা ক্যারিয়ার কিংবা অস্ত্র পাচারকারী যারা, এবার বিহার মুঙ্গের যে যোগ পাওয়া যাচ্ছে, যে আবার এখানে মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনলাম যে ট্রেনে করে আসে। ট্রেন তো আর নয়, মানে ওখানে তো চাইলেই আর যে কোনো সময় ঢোকা যায় না। তো সেইগুলো তুমি যদি দেখো, তো হ্যাঁ অবশ্যই, যে দেখো যারা এই সমস্ত কাজের সঙ্গে ক্রিমিনালরা সবসময় চায় একটা পলিটিক্যাল সাপোর্ট চায়। এরা কিছু লোকের মানে তুমি দেখো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলার পরেও, মানে পঞ্চায়েত ভোটে বলার পরেও তুমি বেশ কিছু জায়গায় দেখবে ঝুট ঝামেলা হয়েছে, কিন্তু বুথ দখল হয়েছে, হয়তো বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন ঘটনা আমরা শাস্তি দেওয়া যাচ্ছে না কেন? ঠিক আছে, অবশ্যই শাস্তির মুখে পড়েছে। কিছু কিছু লোক দেখো পরবর্তীকালে কিছু কিছু লোক কিন্তু টিকিট পায়নি। হ্যাঁ, তাদের উপরে বিভিন্ন অভিযোগ। টিকিটটাই তো আলটিমেট নয়, এখানে গ্রেফতার করতে হবে। দেখো, এদেরকে এমন উপযুক্ত শাস্তি দিতে হবে যে পরবর্তী লোকটাই অপরাধ করার আগে সে ভয় পায়। তোমাকে একটা কথা বলি, প্রসেনজিৎ দা মাঝখানে ইন্টারাপ্ট করবেন না, সঞ্চালক যখন বলছেন এবং আমাকে যখন প্রশ্নটা করা হচ্ছে, আমি তোমাকে যদি ইতিহাস ঘেটে দেখে দেয় না, এই যে আর্মসের যদি ইতিহাস ঘেটে দেখিয়ে দিই, আমি যখন স্বাধীনতার সময়ে কিংবা তার আগে থেকে একে মানে গান্ধী হত্যা, সেই সময় যদি সবার সিকিউরিটির কথা বলো, গান্ধীজি হত্যা হয়েছেন, তারপরে মেরেছে কে? নাথুরাম গডসে, তারপরে দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধীকে মারা হয়েছে। ঠিক আছে,
তুমি তারপরে যদি এখনকার বর্তমানে পরিপ্রেক্ষিতে দেখো যে বাবা সিদ্দিকী মারা গেলেন মুম্বাই তো তৃণমূলের সরকার নেই। এই মানে প্রসেনজিৎ নিজের বলার সময় যে বলছিলেন বারবার যে এইখানে একদম পুরো স্বর্গরাজ্য, হাজার হাজার নাকি আর্মস বিভিন্ন জায়গায় রয়েছে। তোমাকে যদি এখনো দেখতে পারো, তুমি আমাদের কোনো নেতার হাতে, কোনো এমএলএর হাতে, কোনো বিধায়কের হাতে আর্মস নিয়ে একটা ভিডিও দেখাতে পারবে না। কিন্তু এক মিনিট দাঁড়াও, কিন্তু ওনাদের দলের সাধ্বী প্রজ্ঞা এমপি ছিলেন, ওপেন আর্মস নিয়ে তাকে দেখা গেছে। টেরর অ্যাক্টের আন্ডারে তাদের কাছে কেস বুক হয়েছে। কিছুদিন আগে বিজেপির নেতা ধরা পড়েছে ইয়েতে, বিজেপির তিনি ছিলেন কি বল ক্যান্ডিডেট ছিলেন ইয়েতে। তারপরে দেখা যাবে যে বিজেপি যিনি এমপি ক্যান্ডিডেট ছিলেন তিনি ড্রাগস পাচারে হয়েছিলেন, অভিযুক্ত সঙ্গে মানে কেসও বুক হয়েছে তার নামে। সে আমাদের সরকার করেনি, কিন্তু আসামের সরকার করেছে। তো এগুলো যদি প্রসেনজিৎ দাদা যত কম বলবে তত ভালো। আর প্রসেনজিৎ দাদের গুজরাট জেল থেকে যে লরেন্স বিজনে এত লাফালাফি করছে, এই যে একে মারলো, কি বলে বলতো, এই সিদ্ধু মুসেওয়ালাকে মারলো, তারপর সালমান খান হুমকি পাচ্ছে, তাদের ক্ষেত্রে প্রসেনজিৎ দার দল কি ব্যবস্থা নিয়েছে এখন অব্দি? সে এখনো গুজরাট জেলে বন্দি। সে হুমকি দিয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে নাকি? না কে বলেছে? কে? লরেন্স তো নিজেই স্বীকার করছে। নিজেই স্বীকার আমি কানাডার মতো কথা বলছে। প্রসেনজিৎ দা কানাডার ট্রুডোর মতো কথা বলছে। যখন তোমাকে বলতে বলবো তুমি তোমাকে পারে পরে আরে আনওয়ান্টেড কথাবার্তা তুমি বলো। দেশ বিরোধী কথা বললেই মুশকিল হবে না। আজকে আরে দেশ বিরোধী কানাডা যা বলছে ইন্ডিয়া সম্পর্কে তোমরা ন্যাশনাল ফ্ল্যাগ সেলুট করবে না। তোমাদের আরএসএস কে ব্যান করেছিল সরদার বল্লভভাই প্যাটেল। দেশ বিরোধী করবে না। না তোমরা গরু মাংস নিয়ে এক নম্বরে। এখানে যে ভাষা বাজছে সেটাই তোমাদেরই রাজ্যপাল বলছে পুলওয়ামায় তোমরা ঢুকিয়েছো, আমার এখানে একটা বিষয় পরিষ্কার হওয়ার দরকার। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়ার দরকার। যদি বিহার থেকে অস্ত্র আসে, এক মিনিট প্লিজ, যদি বিহার থেকে অস্ত্র আসে, বিহারে এই মুহূর্তে বিজেপি শাসিত সরকার, বিহারে এই মুহূর্তে বিজেপির জোট সরকার, তাহলে সেই অস্ত্র আসছে কিভাবে পশ্চিমবঙ্গে? ঝাড়খণ্ড, এক মিনিট প্লিজ, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এক মিনিট আমি একটু দেখাতে চাইবো যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বাংলার রাজনীতিতে এই পুলিশ বিষয়ে রাজনৈতিক দ্বন্দ্বে মারছেন, বাইরেও, স্টুডিওর বাইরেও। একটু দেখাবো, দেখুন। মালখানাতে ছিল, মুখ্যমন্ত্রীকে খুশি করা তৃণমূল নেতারা, বিশেষ করে হিন্দু তৃণমূল নেতারা, তারা আতঙ্কিত হয়ে গেছে। সন্দেশখালীর হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে, মিনাখার হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে, কলকাতা কর্পোরেশনের হিন্দু কাউন্সিলর আক্রান্ত হয়েছে। তৃণমূলের হিন্দু নেতারা এখন আতঙ্কিত। তাদেরকে ডিস্টার্ব করার জন্য, তাদের যে মরাল ব্রেকডাউন হয়েছে এটা দেখানোর জন্য পুলিশের মালখানাতে অনেক এই ধরনের ভাঙা পচা, মানে টিপলেও গুলি বেরোবে না এরকম বন্দুক থাকে। বিহার থেকে যারা অস্ত্র নিয়ে আসছে তারা দিচ্ছেটা কাকে? সাপ্লাই তো চিনলাম, কিন্তু রিসিভ করছে কে? অস্ত্রটা কাদের জন্য আসছে? অস্ত্র আসছে তৃণমূলের জন্য। তৃণমূল দলের চাহিদা আছে অস্ত্রের, সেই চাহিদা মেটাতে বিহার থেকে অস্ত্র আসছে। দিদি জানে বিহার থেকে আসছে, দিদি দলের মন্ত্রী জানে বিহার থেকে আসছে, কিন্তু দিদি তাকে ঠেকানোর কোনো ব্যবস্থা করছে না। শুধু অস্ত্র কেন, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, অন্য প্রদেশ থেকে ক্রিমিনালরা এসে, দুষ্কৃতিকারীরা এসে, ডাকাতরা এসে, লুটেরারা এসে লুট করছে বাংলা। স্থানীয় সহযোগিতা ছাড়া এটা সম্ভব? অন্য রাজ্য থেকে কিছু ক্রিমিনাল ঢুকেছে, অন্য রাজ্য থেকে কিছু অস্ত্র ঢুকেছে। এটা বাংলাকে মেলাইন করার জন্য, বাংলায় কোনো খারাপ ঘটনা ঘটানোর জন্য এটা কোনো পরিকল্পিত চক্রান্ত কি না, এ বিষয়ে তো প্রশ্ন উঠছে। পুলিশ অধিকাংশ ক্ষেত্রে ভালো কাজ করছে, আগাম খবর পেয়ে অস্ত্র উদ্ধার করছে, অপরাধী ধরছে, আবার অপরাধ হয়ে গেলেও অপরাধী ধরছে। আরজি করের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে ধরেছে, অস্ত্র আগাম উদ্ধার হয়েছে। তো এখন সেগুলোয় পুলিশের ভালো অংশটাকে তো ভালো বলা উচিত। সেখানে দাঁড়িয়ে পুলিশ ভালো কাজ করলে যদি বিরোধী দলনেতার বুকে ব্যথা হয়, যদি বিজেপির দুঃখ হয়,
যে অন্য রাজ্য থেকে অস্ত্র পাঠানো সব ধরা পড়ে যাচ্ছে, অন্য রাজ্য থেকে ক্রিমিনাল পাঠানো ধরা পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে যারা যারা চায় অন্য রাজ্য থেকে ক্রিমিনাল আসুক, অস্ত্র আসুক, এ রাজ্যের পুলিশ ধরে ফেললে তো তাদের বুকে ব্যথা হয়, তারা তখন সেই মতো করে এমন বিবৃতি দেন, তাতে বোঝাই যায় যে পুলিশ অস্ত্র ধরলে তাদের কষ্ট হচ্ছে। আবার পুলিশকে আরও সতর্ক, আরও সক্রিয় হয়ে এই নতুন নতুন প্লটগুলোর মোকাবিলা করতে হবে, এটাও ঠিক। রাজ্যে স্মল আর্মস স্মাগলিং, ম্যানুফ্যাকচারিং, ট্রেড এবং ওনারশিপ বেড়ে গেছে। তৃণমূল ভোট দখল করে এই অস্ত্র দিয়ে, সারা বছর তোলাবাজি করে এই অস্ত্র দিয়ে, বিরোধীদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করে এই অস্ত্র দিয়ে, আর মাঝে মাঝে তৃণমূল একজন আরেকজনকে বিরুদ্ধে ব্যবহারও করে। তখন মমতা ব্যানার্জি বলেন সব অস্ত্র উদ্ধার করতে হবে, বক্তব্যের সময় বলেছিলেন, কিন্তু তারপর কি উদ্ধার হয়েছে? কারণ পুলিশও জানে, কারণ পুলিশের অস্ত্র কোনো কাজ করে না, তৃণমূলের অস্ত্রই আমাদের রাজ্যে কাজ করে এই অশান্তি তৈরি করে রাখার জন্য। দুটো বক্তব্যকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখছি। এক, অধীর চৌধুরীর প্রশ্ন, তিনি বলছেন কাদের জন্য এই অস্ত্র আসছে। ধরুন এ বা বি লোকটি অস্ত্র বানাচ্ছে বিহারের মুঙ্গেরে বসে, কিন্তু সেই বরাত যাচ্ছে কাদের মারফত ওখানে, এবং সেই বরাত দিচ্ছে কারা এবং কিসের জন্য দিচ্ছে? ধরুন প্রতিবেশীকে হুমকি দেবে বলে বিহারের মুঙ্গেরে অস্ত্র আনাচ্ছে, এটা বোধহয় একটু অবিশ্বাস্য লাগছে। ধরুন আপেল ব্যবসায়ী পাশের আপেল ব্যবসায়ীকে হুমকি দেবে, বিহারের মুঙ্গেরে অস্ত্র অর্ডার দিচ্ছে, না না না, এটা বোধহয় বিশ্বাসযোগ্য নয়। তাই আমার এই প্রশ্নটা, অধীর বাবুর প্রশ্নটা আমার খুব গ্রহণযোগ্য মনে হচ্ছে। 2 নম্বর, মোহাম্মদ সেলিম বলছেন অস্ত্র যখন বেশি হয়ে যাচ্ছে তখন অস্ত্র বেরিয়ে পড়ছে। যে প্রশ্নটা একটু আগে বিজেপি মুখপাত্র বলছিলেন যে এটা কি হিমশৈলের চূড়া মাত্র, আমি এটা অতনুর থেকে জানতে চাইবো। অতনু, সৈকত, গত 10, 11, 12, 13, 2011 পর থেকে 2012, 13 অনওয়ার্ডস, আস্তে আস্তে 2024, গত 10-12 বছরে দেখো তৃণমূলের অনেকগুলো যেরকম মানে কুখ্যাত যে সমস্ত কীর্তি আছে, তার মধ্যে একটা হচ্ছে ক্রাইম বা ভায়োলেন্সকে মেইন স্ট্রিম করে দেওয়া। মেইন স্ট্রিম এই অর্থে বললাম, পাশের কলতলার কলের জল রাখার মানে কলের জল যে আসে সময়, টাইম কলের জল কে বালতি আগে লাগবে এই নিয়ে ঝগড়া মারামারি হুলুস্থুলুতে একটা ছেলে আর তার পাশের বাড়ির ছেলেটিকে জাস্ট কুপিয়ে খুন করে দেয়। কসবার ঘটনা, বছরখানেক আগের ঘটনা। এখন রাজ্যের মন্ত্রী বা সেদিন থেকে আমার মনে হয় রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা সেখানে তৃণমূলের মন্ত্রী রয়েছেন কসবা থেকে জাভেদ খান, এরা কখনো এই জিনিসটাকে প্রকাশ্যে এটাকে কনসার্ন করেননি বা হচ্ছে অ্যাকনোলেজই করলেন না যে সাধারণ মানুষের একটা চপার সেটা আসছে কি করে, একটা চপার, একটা বন্দুক, খেলতে গিয়ে বোম ভেবে বলে লাথি মারা, এই জিনিসগুলোর যোগানটা আসছে কোথা থেকে। এখন এটা ঠিক যে এই জিনিসগুলো যে রয়েছে এটা স্বাভাবিকভাবেই নিশ্চয়ই বরাত আসছে বলে এগুলো আসছে, এগুলো এনে এমনি এমনি তো কেউ ডাম্প করার জন্য নিয়ে আসছে না এখানে, যে নিয়ে এলাম ভাই জিনিস বেশি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে দিলাম, সেটা তো ব্যাপার না। নিশ্চয়ই আসছে এই যে ফেরিওয়ালাদের কাছ থেকে আজকাল পাওয়া যায়, মানে এটা এখন বেশি হয়ে যাওয়াতেই নজরে আসছে। মুশকিলটা হচ্ছে যে আমি বললাম যে ক্রাইমটা বা ভায়োলেন্সটা মেইন স্ট্রিম হয়ে গেছে, তৃণমূল একদম মেইন স্ট্রিম করে দিয়েছে। ফলত খুব স্বাভাবিকভাবে তোমার মনে আছে মির্জাপুর বলে একটা ওয়েব সিরিজ এসেছিল, মির্জাপুর ওয়েব সিরিজ এই কাট্টোকা ব্যাপার, মানে এই যে দেশি বন্দুক মানে ইয়ে কাটে পাইপ দেশি পাইপ গান যেগুলোকে বলে, হ্যাঁ, এই কাট্টার ব্যাপারের জন্য মানে বিজনেস বাড়ানোর জন্য যে ভায়োলেন্স বাড়াতে হবে, মানে সেখানে দেখাচ্ছে ওটিটিতে একটা পর্যায়ে গিয়ে দোকানে গিয়ে ক্যাশ কাউন্টার লুট করতে এসছে, যে সে যার থেকে কার্ডটা নিয়ে এসছে দোকানদার সেই ব্যাপারীর থেকে নেওয়া কার্ডটা নিয়ে তাকে পাল্টা ভয় দেখাচ্ছে, মানে দুজনের হাতেই বন্দুক রয়েছে। মানে সমাজে যখন ভায়োলেন্স বা ক্রাইম মেইন স্ট্রিমে চলে আসে তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলোই ঘটে। তৃণমূল আস্তে 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 সেই জায়গায় সেই ললেসনেসের দিকে রাজ্যটাকে নিয়ে যাচ্ছে। তবে অ্যালার্মিং 2টো পয়েন্ট আমি যেটা বলার জন্য আমি এতে এলাম, 2টো পয়েন্ট খুব অ্যালার্মিং। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম তোমাদের এখানে প্রতিবেদনে, একটা উনি প্রথমত বলছেন রেলের মধ্যে আর্মস আসছে। দেখো ফেডারেল স্ট্রাকচারে বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে খুব সহজেই মুখ্যমন্ত্রী এটা প্রেসের সামনে না বলেও উনি এটা করতে পারতেন, ওনার গোয়েন্দা দপ্তর সেন্ট্রাল গোয়েন্দা দপ্তরের সঙ্গে তথ্য বিনিময় করতে পারতো যে এরকম একটা ব্যাপার হচ্ছে। এছাড়া রেলের জিআরপি তো আছেই, কিন্তু ব্যাপারটাকে কোথাও গিয়ে কি ডাইলুট করার চেষ্টা করা হলো না যে আমার কোনো দায় নেই, যা হচ্ছে রেলের মধ্যে আসছে। এরকম প্ল্যানও থেকে থাকতো যে কেউ রেলে করে আনবে, আগামী কয়েকদিন সেটা পোস্টপোন করে অন্য পথে আসতে পারে। জিআরপি আছে, আরপিএফ তো আছেই অবশ্যই, তাহলে কোথাও গিয়ে কি এটা ডাইলিউট করে দেওয়ার চেষ্টা করে। আমি যেটা বলছি সরকার
যে কোনো জিনিস যদি একটা ভুল হয় সেটা শুধরানোর প্রথম স্টেপ হচ্ছে ভুলটাকে অ্যাকনলেজ করা। ঠিক। এই সরকার কোনো রকম ভুলভ্রান্তি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, অ্যাকনলেজ করেন। এবং দ্বিতীয় যেটা সবচেয়ে অ্যালার্মিং, মুখ্যমন্ত্রী প্রেসের সামনে, এতগুলো প্রেসের সামনে মন্ত্রীদের নিয়ে বসে বলছেন পুলিশের একটা অংশ টাকা খেয়ে বালি, কয়লা, সিমেন্ট চুরির দুর্নীতি করছে। ভয়াবহ অভিযোগ। রাজ্যের পুলিশ মন্ত্রী নিজের ফোর্সের নামে বলছে ফোর্সের একটা অংশ দুর্নীতির সঙ্গে যুক্ত, আইডেন্টিফাই করছেন না। তাহলে কারা কারা করছে? কারা হচ্ছে নিচের তলার পুলিশ কর্মী, যারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলোর সঙ্গে দুর্নীতি যুক্ত। আর এই দুর্নীতির টাকার বখরা কত দূর পৌঁছাচ্ছে, 75-25-এর ভাগ হয়ে কোথায় কত টাকা পৌঁছাচ্ছে, এটা কিন্তু আমার মনে হয় এই জায়গাটাতেই এরপরে যদি দেখা যায় এই ঘটনার তদন্তে সিবিআই বা ইডি আসে, তখন বলা হবে সেটা রাজনৈতিক ষড়যন্ত্র। প্রসেনজিৎ দা, দেখুন, এই তথ্য খাড়া করে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় মানে গুরুতর অপরাধকে লঘু করে দেওয়ার চেষ্টা করেছে। এবং ও ঠিকই বলেছে যে এইভাবে মানুষকে, বাংলার মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছে। কিন্তু মূল প্রশ্ন হলো এই জায়গায় যে সরকারের সদিচ্ছা, এই সদিচ্ছা যদি থাকতো তাহলে উনি বলতেন যেদিন ধর্ষণ নিয়ে আরজিকরের ঘটনা ঘটেছিল, তারপরে যখন নির্যাতিতার বাড়িতে গেছিলেন, গিয়ে সেদিনও তিনি বলেছিলেন যেই বা যারা নির্যাতিতার পরিবার বললেন যারা যুক্ত থাকুক তারা শাস্তি পাক, কিন্তু ব্যর্থহীন ভাষায় বলতে পারলেন না। পাশাপাশি যে বা যারা তথ্য প্রমাণ লুটপাটে সহযোগিতা করেছে তাদের একজনকেও রেয়াত করা হবে না, বা আগামী দিনে একজন ধর্ষককেও রেয়াত করা হবে না। এই কথাটা কেন বলতে পারছেন না? আজকে অপরাধীদেরকে বিরুদ্ধে সরাসরি আঙুল তুলতে পারছেন না কেন? আমি এখনো সত্যজিৎ বাবুর সঙ্গে একমত। আমি নিজেও বিশ্বাস করি, আমি আমার নিজের রাজনৈতিক জীবনে বা আইনজীবী হিসেবে প্রচুর পুলিশ অফিসারকে দেখেছি, তারা যথেষ্ট যোগ্য, দক্ষ, কিন্তু একটা নন ভেলেবল সেকশন বসাবার জন্য তার উপরতলার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে এখন। মানে আপনি বলছেন পুলিশ অসহায়, পুলিশ অসহায়। আমি সত্যজিৎ বাবুর কাছে জানতে চাইবো, একদম সময় নেই সত্যজিৎ বাবু, 1 মিনিট সময় রয়েছে আমার হাতে। আমি জানতে চাইবো পুলিশ কি সত্যি অসহায়? পুলিশ কি সারাশি চাপে পড়ে গেল? কোথাও পুলিশ কি সারাশি চাপে পড়ে গেল? না না, সারাশির চাপে নয়। পুলিশের কাজ করবে, এটা কোনো ব্যাপার নয়। আমরা হয়তো নানাভাবে আলোচনা করব, পুলিশের কাজে আলোচনা করব। দেখুন, প্রশাসনে যারা কাজ করে তাদের সম্বন্ধিত আলোচনা হয়, যারা রাস্তায় ঘুরে তাদের সম্বন্ধে তো আলোচনা হয় না টিভিতে। পুলিশ প্রশাসনের কাজ করে, সেখানে ভুল ভ্রান্তি হতে পারে। 100টা কাজ করলে 2-3টে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে। যদি কোনো লোক কিংবা পুলিশের লোক যদি কারাপশনের মধ্যে জড়িত থাকে, যদি কারাপশন করে সরকারকে দুর্নামের মধ্যে নিয়ে যায়, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু প্রকাশ্যে এভাবে বলে দেওয়া কি দুষ্কৃতীদের সতর্ক করে দেওয়া নয়? আইডেন্টিফাই করে দেওয়া, এবং আইডেন্টিফাই করে অন্তত 2-1জনকে অন্তত স্পেসিফিক করে দিতে হবে যে আপনারা এই কাজটা করেছেন, এই জন্য ইউ উইল বি পানিশড। সুতরাং যদি না হয়, এমনি ভাববাচ্চে কথা বলে লাভ হবে না। আমার মনে হচ্ছে যে অ্যাক্টিভ সিআইডি অফিসার্স এবং ইকোনমিক অফেন্স উইং অফিসারদেরকে আরও বেশি অ্যান্টি কারাপশন যারা ব্রাঞ্চে রয়েছে তাদেরকে অ্যাক্টিভনেস আনতে হবে, এবং এসটিএফকে আরও বেশি আমরা আবেদন করতে পারি, কিন্তু পুলিশকে তো আমরা নির্দেশ দিতে পারি না। নির্দেশ দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রশ্নটা আজকে উঠে এলো সেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকাশ্যে সিআইডির সমালোচনা করেন, পুলিশের সমালোচনা করেন, নেতাদের সম্বন্ধে সমালোচনা করেন, তাহলে বিরোধীরা পালে জল পায় বই কি। এবং এটাও পাশাপাশি প্রশ্ন ওঠে যে দুষ্কৃতীরা তো সতর্ক হয়ে গেল, তারা জানছেন যে সরকার কোথায় নজর রাখছে, কোথায় এবার তারা নজর দেবেন, এবার তারা এসকেপ রুট খোঁজার চেষ্টা করবেন। এবং তাতে সমস্যা কি আদৌ কমবে যদি পুলিশ আলাদাভাবে কোনো অ্যাকশন নেওয়ার ব্যবস্থা বা গেম প্ল্যান তারা তৈরি না করেন? যাই হোক, আজকে আর সময় নেই, আজকের অনুষ্ঠান আমাদেরকে শেষ করতে হবে। আমরা চাই এই রাজ্য শান্তিতে থাকুক, নিরাপদ থাকুক, এবং পুলিশ প্রশাসন তার যে রুল বুক, তার যে নিয়ম, সেই নিয়ম মেনে চলুক। আমরা চাই রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্য প্রশাসনের সঙ্গে সহযোগিতা রেখে রাজ্যের মানুষ সর্বতোভাবে পুলিশ প্রশাসনের পাশে থাকবে। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।